আমার শিয়ালদা চেম্বারে এসছে একটা দুই বোন এসছে। মানে মেয়েটার বাপের বাড়ির অবস্থা খুব ভালো। এই মেয়েটা 16 বছর হয়েছে বিয়ে করেছে, কোনো বাচ্চা কাচ্চা নেই। এই মেয়েটার সারা গায়ে না দেখছি ঘা। ও আমার কাছে এসছিলই এই কারণে যে ওর বাচ্চা হচ্ছে না বলে। অনেক ডক্টর দেখিয়েছে, অনেক কিছু করেছে, অনেক রকম মানে ডক্টর থেকে শুরু করে জ্যোতিষ থেকে শুরু করে সব দেখিয়েছে, কিন্তু ওর হাতে বেবি আছে এরকম নয়। অল্প বয়সে বিয়ে করেছে কিন্তু ওর বেবি হয়নি। কিন্তু আমি দেখছি যে ওর না সারা গায়ে আমাকে এই যে ঘা এইসব নিয়ে কিন্তু আমার কাছে আসেনি। ও এসছিলই আমার কাছে যে ওর বেবি হচ্ছে না, দিদি দেখুন তো আমার আদৌ বেবি আছে কিনা। আর আসলেও 2-1 বার মিসক্যারেজ হয়ে গেছে। মানে বেশি দিন থাকিনি, ধর আজকে পজিটিভ দেখা দিয়েছে, 2-3 দিন গেল বা 4 দিন গেল বা 1 মাস গেল, ওটা আবার মানে নষ্ট হয়ে গেছে। দিদি আমি না অনেক ডক্টর দেখিয়েছি, আমার সব রিপোর্ট ভালো আছে, কিন্তু আমার এটা হচ্ছে কেন একটু বলতে পারবেন? তখন আমি বললাম জন্ম তারিখ জন্ম সময় দাও। তো জন্ম তারিখ জন্ম সময় দিয়ে দেখছি যে ওর বেবি আছে, কিন্তু ওর কিছু প্রবলেম আছে ছকে, সেইগুলোকে আমি বললাম এগুলোকে করো, তুমি ঠিক হয়ে যাবে। আর মেয়েটা মাঙ্গলিক ছিল। মাঙ্গলিক যদি থাকে না, একটু গাইনোকোলজিস্ট প্রবলেম হয়। আর 8th হাউসে যদি থাকে বা 12 হাউসে যদি থাকে, এই যে 6th হাউস, 8th হাউস, 12 হাউস, এই 3টে ঘর না ভীষণ নেগেটিভ ঘর। 6th হাউস তবুও ঠিক আছে, 8th হাউস আর 12 হাউসে যে কোনো গ্রহ যদি বসে না, তার নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে দেয়। আর মঙ্গল যদি বসে তো একদম তুই 100% ধরে নে যে নেগেটিভ রেজাল্ট দেবেই দেবে। ঠিক আছে, 8th হাউস 12 হাউস। তো আমি বললাম কি তোমার বেবি আছে মনা, তোমার একটু এগুলো প্রবলেম আছে, এগুলোকে তুমি সর্ট আউট করে নাও। ডক্টর কি বলছে? বলছে দিদি ডক্টর তো নিজেই অবাক হয়ে যাচ্ছে, বেবি কেন আসছে না, কারণ আমার সব রিপোর্ট কিন্তু ভালো আছে। আমি বললাম তোমার হাতে এগুলো কি গো? আমি নিজের কিউরিসিটি থেকে বলছে দিদি বলো না, টপিকলে যাচ্ছি, টপিকলে দেখাচ্ছে। ডক্টর না কিছু বুঝতে পারছে না, আমি সব ওষুধ খাচ্ছি, মেডিসিন দিচ্ছে, লাগাচ্ছি, আমার কিছুতেই কিছু হচ্ছে না। তো আমি এর আগে একজনের কাছে গেছিলাম, সে আমাকে বলেছে যে আমাকে না কেউ কিছু খাইয়ে দিয়েছে, ওই খাইয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। তখন আমি বলছি কে হতে পারে, তোমার শত্রু কেউ আছে? বলছে হ্যাঁ আমার ননদ। তখন আমি বললাম ননদ কি হয়েছে? বলছে অ্যাকচুয়ালি ননদের একটা বাচ্চা আছে, যেহেতু এতদিন আমার বেবি হয়নি, ওদের একটা ধারণা আমার বেবি আর হবে না, এবং আমার হাজবেন্ডের সোনার দোকান 2খানা আছে, তাহলে আমার যদি বাচ্চা কাচ্চা না হয় পুরোই প্রপার্টির মালিক আমার ওই ননদের মেয়ে হবে। ঠিক আছে, ওর একটা বাচ্চা, ননদের একটা ছেলে আছে, ছোট বাচ্চা, কিন্তু তাহলে ওদের সন্তানদের হবে। আর যেহেতু ওর বাচ্চার মামা খুব কাছে, ওর বাচ্চা কাচ্চা হয়নি, ও ভাগনা ভাগ্নিকে ভালোবাসে, ন্যাচারাল ব্যাপার। তখন আমি বললাম যে তোমাকে আমি কিছু কিছু জিনিস বলছি, তুমি সেইগুলো আমাকে এনে দিতে পারবে? তখন বললো হ্যাঁ আমি এনে দিতে পারবো। বললাম তুমি যে আমাকে এখন কনসালটেন্সি চার্জেসটা দিচ্ছ, নেক্সট টাইম আসলে আমাকে লাগবে না দিতে, তুমি আমাকে এইগুলো নিয়ে আমার পরের সপ্তাহে আমি বুধবার করে শিয়ালদায় বসি, তুমি আমার কাছে জিনিসগুলো নিয়ে আসো। নিয়ে এসছে শুভঙ্কর, ওর বাচ্চা যাতে না হয় ওকে বান মারা হচ্ছে, ওর স্কিন পুরো ইনফেকশন করে দিয়েছে, ওর পোড়া ঘা, নারেঙ্গা যেমন হয় ওরকম সারা শরীরে নারেঙ্গা হয়ে ভর্তি হয়ে গেছে, খুশকির মতন ওই কালো হয়ে উঠে গেলে লাল 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 কষ বলছে, হাউ মাউ করে কাঁদছে ওই মেয়েটার দিদি, হাউ মাউ করে কাঁদছে যে তোমার ননদ এটা করেছে যাতে প্রপার্টির জন্য। ননদ গুলো জানো তো, শাশুড়িদের চ্যাপ্টার একরকম, এই ননদ গুলো মানে আরো এক কাটি উপরে হয়। যাদের নেই তো তারা বেঁচে গেছে, সব ননদ হয় না। আমার চোখে দেখা এরকম প্রচুর ননদ আছে যে মেচেদা চেম্বারে এসে ভাইয়ের বউয়ের, ভাই অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, আপনি যেভাবে হোক আমার ভাইয়ের বউয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক করে দিন, এরকম প্রচুর ননদ আছে। কিন্তু কিছু কিছু ননদ এরকমও আছে যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, বৌদি সবকিছু আত্মসাৎ করছে, এটা মেনে নিতে পারে না। আর তারা কি করে বলতো, বিয়ে হয়ে গেলে মাকে দিয়ে পরিচালনা করে, নিজেরা তো ডাইরেক্ট ফেস যদি হয় তো ব্যাপার, আর যারা হতে পারে না মাকে দিয়ে পরিচালনা করে, কিভাবে ভাইয়ের বউকে জব্দ করা যায়, কিভাবে ভাইয়ের বউয়ের উপর মানে টর্চার করা যায়, এবং সেটা সবসময় ফিজিক্যালি নয়, মেন্টালি। হ্যাঁ সবসময় একটা চড় মারলে তো গল্প শেষ। এরা এত চালাক হয়, এরা মানসিক অত্যাচার করতে শুরু করে দেয়, যেই অত্যাচারের কোনো দাগ থাকে না, যেই অত্যাচারের কোনো প্রমাণ নেই,
মানসিক অত্যাচারের কোনো প্রমাণ থাকে না। অনেক ননদ এরকম আছে, জ্যান্ত জ্যান্ত ভাইয়ের বউ সুখে শান্তিতে সংসার করছে, তাদেরকে ডিভোর্স করিয়ে দেওয়া, দুজনের মধ্যে অশান্তি বাঁধিয়ে দেওয়া, মা মেয়ে দুজন মিলে এক জোট হয়ে ওরা অশান্তি করায়, ভাইয়ের বয়স ভালো দেখতেই পারে না। আবার অনেক ননদ এরকম আছে, ভাই ভাইয়ের বউয়ের জন্য পাগল হয়ে যায়, কিভাবে ওরা ভালো থাকবে। হ্যাঁ, মেচেদা চেম্বারে এসছে এরকম অনেক উদাহরণ আছে শুভঙ্কর, যে আমার ভাই যেন ভালো থাকে, আমার ভাইয়ের বউ যেন ভালো থাকে, আমার ভাই অন্য একজনের সঙ্গে জড়িয়ে গেছে, নিজের থেকে ভাইকে জানায়নি, মাকে জানায়নি, নিজে ওই যে 100 দিনের পয়সা হয় না, ওই 100 দিনের পয়সা থেকে আমাকে টাকা দিয়ে গিয়ে ও কাজ করিয়েছে। আর আমি তাকে সে যদি দেখে থাকে, সে জানে তার 100% রেজাল্ট হয়েছে, কারণ সে এই কারণেই বলছি তার রেজাল্ট সে পেয়েছে, সে আমাকে শাড়ি দিয়ে গেছিল, মেচেদা চেম্বারে আমাকে শাড়ি দিয়ে গেছিল যে দিদি আমি খুব খুশি। আমি বলেছিলাম আমাকে তুমি সময় দাও, কারণ কারোর সঙ্গে যদি কেউ ধরো তোমার সঙ্গে একটা মেয়ের রিলেশন আছে, সেটা ধরো 3-4 বছর হয়ে গেছে, সেই রিলেশনশিপ আমি শুভঙ্কর আমি 1 সপ্তাহে 2 সপ্তাহে 20 দিন 21 দিনে ঠিক করতে পারি না, কারণ রিলেশনটা অনেক দিনের। একটা রোগ যদি হয়, সেই রোগটা কখনো ডাক্তারের কাছে গেলেই ধরো অনেক পুরনো রোগ, সেই ডক্টর কখনো কোনো দিন সেটাকে 4 দিন 5 দিন 7 দিনে ঠিক করতে পারে না, সেটাকে তোমাকে সময় দিতে হবে। যারা আমার কাছে আসে, কেউ যদি মনে করে যে অনেক কঠিন কঠিন রোগ নিয়ে আমার কাছে আসে, যদি মনে করো যেটা আমি আজকে বলবো কালকে পয়সা দিচ্ছি, তো পয়সা দিলে সব হয় না, সময়ও দিতে হবে সঙ্গে তোমাকে। পয়সা দিলেই সব হয় না, পয়সা দিলে সব হয় না। পয়সা দিলেই যদি সব হতো, তাহলে কতজন এরকম দেখবে যে কোটিপতি বাড়ির বউরা বা স্বামীরা রাত্রিবেলায় বিছানায় চোখের জল ফেলছে। শান্তিটাই জীবনের সব থেকে বড় কথা। পয়সা বাঁচার জন্য প্রয়োজন, কিন্তু শান্তি আসল, সেটা শারীরিক হোক বা মানসিক, সব দিক দিয়ে শান্তি দরকার। মেন হচ্ছে মানসিক শান্তি। মানে ব্রেন যদি ঠিক থাকে অটোমেটিক সব ঠিক হবে, কারণ মানসিক শান্তিটা সব থেকে বড় দরকার। ঠিক বুঝেছো? ওই তারপরে আমি ওকে বললাম যে এরকম তোমার বাচ্চা করা আছে। তখন বলছে দিদি আমাকে না, আমি ডাউট করেছিলাম, কিন্তু কাকে বলবো, কোনো তো প্রমাণ নেই। আমি আমার হাজবেন্ডকে যদি বলি, সে বিশ্বাস করবে? কোনোদিন করবে না। কোনো ভাই তার দিদির এগেনস্টে কখনো বলবে না, বিশ্বাসই করবে না। আমার মা, আর এদের ক্যারেক্টার এত ডুয়েল ক্যারেক্টার হয়, ভাইয়ের কাছে এত ভালো দিদি, এত ভালো মা, এদের মতন এক্সাম্পল তুমি দিতেই পারবে না। কিন্তু বরগুলো গাধা, যারা এদেরকে চিনতে পারে না। কিছু করার নেই, রক্ত তো ফেলতে পারবে না। বউ মিথ্যাবাদী বলছে, বউ মিথ্যা কথা বলছে, পরের বাড়ির মেয়ে তো বউ মিথ্যা কথা বলছে। ননদ গুলো আমি কত এরকম জানো, আমি দেখেছি যে সুখে শান্তিতে সংসার করছে, বোন পাশে এরকম জমি কিনে বাড়ি কিনে, দাদা ভাই বাড়ি বললো যে এরকম পাশে অনেক দূরে থাকে একজন। আমি তোমাকে বলছি, আমার কাছে যে একটা ক্লায়েন্ট এসেছিল, বলতে গেলে তো অনেক সময় লেগে যায়। বোন থাকে গয়েশপুর না কোথায়, তো পাশে জমি বিক্রি হচ্ছে। তো বলছে হ্যাঁ রে দিদি, তো পাশে এরকম জমি বিক্রি হচ্ছে, তুই নিবি? জামাইবাবুকে বলবি। জামাইবাবু মিলিটারিতে কাজ করতো। তো বলছে তাহলে তুই কথাবার্তা বল। ওদের মা ছিল, বাবা ছিল, বর ছিল, 2 ভাই 1 বোন, মানে ভাইয়ের এখনো বিয়ে হয়নি। আর ওই মেয়ে, শাশুড়ির বউয়ের খুব ভালো সম্পর্ক, কোনো ঝামেলা নেই, ঝাঁটি নেই, বউয়ের কোনো অবজেকশন নেই, ভালো সুখে শান্তিতে সংসার করছে। তো যবে থেকে ওই দিদিকে পাশের বাড়িতে ঘর করে নিয়ে এসছে, তবে থেকেই ওদের মধ্যে অশান্তি। সবকিছুতে এসে ফোকর দালালি করা, সবকিছুতে এসে ইন্টারফেয়ার করা। কেন? আস্তে 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 যখন বুঝতে পারছে প্রবলেম হচ্ছে, তখন এবার কি হলো, এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব বেড়ে গেল। কেউ কখনো চাইবে না তার সংসারে অন্য কেউ ইন্টারফেয়ার করুক। তুমি চাইবে তোমার এই ব্যবসার মধ্যে অন্য কেউ ইন্টারফেয়ার করবে? ছেলেরা, জামাইরা শ্বশুর শাশুড়ির একটা কথা শুনলে মুখ দেখবে কিনা পরে তার ঠিক নেই, যাওয়া তো দূরের কথা। আর মেয়েরা, সবার কথা বলছি না, কিছু কিছু মেয়েরা কত মানে লাথি ঝাঁটা, মানসিক অশান্তি, ছোট বড় কথা শোনার পরেও আশা রাখে বড়রা অ্যাডজাস্ট করে চলো। কই তোমাদের তো সেটা মনে পড়ে না যে শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু অ্যাডজাস্ট করে চলি? তারা তো আসেও না, অনেক শ্বশুর শাশুড়ি তো আসেও না। অনেক শ্বশুর শাশুড়ি আসে না, কত দূরে দূরে থাকে, দেখা নেই, সাক্ষাৎ নেই।
তা ও মানে রাগ হলেই তাদেরকে টেনে টেনে কথা বলা, ঝগড়া করা, অশান্তি করা, এগুলো কারোর কারোর ক্যারেক্টার, তুমি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা তাহলে কি হলো এই এটা, মানে যার স্কিনে এরকম দেখা ওই যায়? যে ওটা যে বান মারা হয়েছিল, ওকে দেখো সব বান কিন্তু তাবিজ দিলেই কাটানো হয় তা কিন্তু না। ওকে আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে একটু তারাপীঠ চলো, ও গেছিল আমার সাথে, ওর মা, ওর বাবা আর ওর বোন আর ওই বোনের বরটা গিয়ে তারাপীঠে গিয়ে আমি কাজ করলাম। তুমি বিশ্বাস করবে না শুভঙ্কর, ভীষণ ভালো আছে ওরা। ও যদি কখনো মনে করে যে ও ক্যামেরার সামনে এসে বলবে, কারণ সবাই তো বলতে চায় না, আমি একদিন ওকে নিয়ে আসবো। অদ্ভুত রেজাল্ট পেয়েছে। এটা আমি অনেকদিন আগেকার কথা বলছি। আমি বললাম তোমাকে আমি একটা মাদুলি দিলাম, কবজ দেব, তোমার যাতে ইন ফিউচারে তোমাকে কেউ বান মারতে না পারে, আর যদি কেউ বান মারে ঘুরিয়ে তার কাছে চলে যাবে, আমি তোমাকে এই রক্ষা কবচটা দিয়ে রাখলাম। আর তুমি আজ থেকে ঠিক 47 দিনের পরে মানে 45 দিনের পর থেকে তুমি বেবির জন্য প্রিপেয়ার হও। যখনই তুমি বেবির জন্য প্রিপেয়ার হবে তুমি আমার কাছে আসবে, আমি বিনা পয়সায় তোমাকে একটা জিনিস দেবো, তার জন্যে 1 টাকা নেব না। তোমাকে আমি প্রোটেকশন দিয়ে দিলাম, আমি জানি তোমাকে আমার কাছে আসতে হবে না, কারণ তোমার আর কোনো প্রবলেম নেই, তোমার যেটা প্রবলেম ছিল সেটা আমি সলভ করে দিয়েছি। ও বলেছে দিদি আমি আগের থেকে অনেক ভালো আছি। তো ওকে আমি প্রোটেকশন দিয়েছি, একটা কবচ দিয়েছি, আমি যে তুমি এই কবচটা পরে থাকবে, তোমায় যদি কেউ ক্ষতি করতে চায় ঘুরিয়ে তার কাছে চলে যাবে, সে যেই হোক। তোমাকে আমার বাধা হয়ে গেল। এখন তার মানে সে ভালো আছে। আস্তে 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 ওই ঘাগুলো মিনিমাইজ হয়ে, দেখো আমি তো ম্যাজিশিয়ান না যে আজকে আমার কালকে তুমি ঠিক হয়ে যাবে। তবে ও যখন আমাকে ফোন করলো, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, আমাকে ফোন করলো দিদির মেয়ের পড়াশোনার জন্য, দিদি মেয়েটা ভীষণ দুষ্টুমি করছে, পড়াশোনায় একদম মেয়ে নেই, মানে মন নেই, ক্লাস 6-এ পড়ে, নীল সরস্বতী কবচের জন্য। তখন আমি বললাম যে কেমন আছো, তখন বললো দিদি আমি আগের থেকে অনেক ভালো আছি। তখনই আমি বললাম যে বেবির জন্য যখন তুমি প্ল্যান করবে তুমি একবার আমার কাছে এসো। ঠিক আছে, বলছে না দিদির মেয়ের ব্যাপারেই যাব, তখন ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। এখনো আসেনি, আসবেই, কয়েকদিন আগেই কথা হয়েছে। তবে এতটুকু বলতে পারি শুভঙ্কর, কিছু কিছু জিনিস আমি গ্যারেন্টি দিয়ে 100% গ্যারেন্টি দিয়ে বাইক ক্যামেরায় বলতে পারি, বান যদি অনেকে বলে শুনবে তুমি বান মেরেছি, বান তো অনেক রকম ভাবে মারা যায়, সজারুর কাঁটা দিয়েও মারা যায়, বানের মারার অনেক পদ্ধতি আছে, আমরা যে তন্ত্রক্রিয়া করি শর্টকর্মের অনেক রকম, কেউ ভালো জিনিস বেছে নেয়, কেউ বাছে না। তারা খসে যখন, সারাদিনের মধ্যে একবার তারা খসে, ওই তারা খসবে, ওই সজারুর কাঁটাটা যদি তুমি ঠিক মতন ভাবে ইনপুট করতে, অনেক গুপ্ত কাজ, দারুণ কাজ হয়।